জাফরিন সাহেব এসে ঢুকলেন, তার মুখও বিষণ্ণ। তিনি বললেন, হঠাৎ তোর আবার কি হলো? নফনি বিছানায় উঠে বসতে বসতে বলল, বুঝতে পারছি না, খুব ক্লান্ত লাগছে, খুব ঘুষ পাচ্ছে, মনে হচ্ছে অনেকদিন আরাম করে ঘুমুচ্ছি না। বেড়াতে এসে সবাই একসঙ্গে অসুখ বাঁধিয়ে ফেলা তো কোন কাজের কথা না। যাই হোক, আমি শামসুদ্দিনকে খবর দিয়েছি। শামসুদ্দিনকে? ডাক্তার? এমবিবিএস? শুনেছি ভালো ডাক্তার। নকলি বলল, বাবা, চল আমরা ঢাকায় চলে যাই, এখানে আর ভালো লাগছে না। জামিল সাহেব বললেন, সেটাই ভালো, আমিও একটু আগে তাই ভাবছিলাম। এখানে হাজত বড় ধরনের কোন অসুখ বিসুখ হলে মুশকিলে পড়ে যাব। নবনী, তুই শুয়ে না থেকে করং উঠে বসো, শুয়ে থাকলে অসুখকে প্রশ্রয় দেয়া হয়। নকনি উঠে বসল। জামিল সাহেব বললেন, তুই তোর পরীক্ষার রেজাল্ট নিয়ে চিন্তিত? না, না তো, আমার মনে হয় পরীক্ষার রেজাল্টের চিন্তাই তোকে আপসেট করে রাখছে। এত চিন্তা করতে নেই, যা হবার হবে। আমার ধারণা ভালোই হবে। নবনী হাসতে হাসতে বলল, পরীক্ষা ভালোই হবে? আমি পরীক্ষায় সব প্রশ্নের জবাব জানি, অন্য কোন প্রশ্নের জবাব জানি না, এর মানে কি? কোন মানে নেই বাবা, কথার কথা বললাম। জামিল সাহেব সিগারেট ধরাতে ধরাতে বললেন, ছুটি কাটানোর ব্যাপারে আমরা এখনও অভ্যস্ত হয়ে উঠিনি। ছুটি ব্যাপারটা বাঙালি কালচারে নেই। আমাদের ছুটি মানে মামার বাড়িতে গিয়ে কিছুদিন থেকে আসা। তার ফল এই হয়েছে যে সত্যিকার অর্থে ছুটি কাটানোর বিষয়টা আমরা জানি না। বাইরে বেড়াতে এলে হাজারো সমস্যায় হাবুডুবু খাই। একজন রাতে ঘুমায় না, একজনের বিষণ্ণতা রোগ হয়, দরজা বন্ধ করে শুয়ে থাকে। নবনী বলল, তুমি কি আমার ওপর রাগ করছো? বাবা, না, রাগ করছি না। তুই যেমন কথার কথা বললি, আমিও কথার কথা বললাম। জামিল সাহেব উঠে পড়লেন। নবনী বলল, বাবা, তুমি কি যাবার আগে জানালার পর্দাটা টেনে দিয়ে যেতে পারবে? পারব। জামিল সাহেব জানালার পর্দা টেনে দিলেন, দরজা ভিজিয়ে দিয়ে গেলেন। ঘর অবশ্যই পুরোপুরি অন্ধকার হলো না, এই ভালো, ঘুমানোর জন্য অন্ধকার ভালো। চুপচাপ শুয়ে থাকার জন্য দরকার আধো আলো আধো অন্ধকার। মজার ব্যাপার হচ্ছে, শাহেদের সঙ্গে তার পরিচয় এরকম আধো আলো এবং আধো অন্ধকারে। তারা তখন থাকত শ্যামলী। জামিল সাহেব মন্ত্রী হননি, তবুও বেশ ক্ষমতাবান মানুষ। বাড়িতে দারোয়ান আছে, মালি আছে, কুকুর আছে। একদিন বর্ষাকালে ভর সন্ধ্যাবেলায় নবনী শুয়ে আছে, তার মাথা ধরেছে। মিলু বুয়া এসে বলল, একজন লোক আপনার সঙ্গে দেখা করতে আসছে। নবনী বিস্মিত হয়ে বলল, আমাদের ক্লাসের কোন ছাত্র? জিজ্ঞেস করি নাই। মিলু বুয়া ফিরে এসে জানালো, ছাত্র না, জানলাক একটা জরুরি কাজে এসেছেন। নবনী বিরক্ত হয়ে বলল, আমার সঙ্গে কারো এই কম জরুরি কাজ, সেই চলে যেতে বল। মিলু বলল, আপনি নিচে পেলে ভালো হয়, আফার সাথে অত বড় একটা ছবি বিয়ে আসছে। নবনী নিচে নামল। বসার ঘরে ঢুকে প্রথম যে জিনিসটা চোখে পড়ল তা হল বিশাল একটা পেইন্টিং। বর্ষার ছবি, আকাশে ঘন কালচেক, খোলা প্রান্তয়ে কয়েকটা তালগাছ। ছবিটা দেখেই মনে হচ্ছে এই বুঝি বৃষ্টি নামল। ছবি থেকে লেখো ফেরানো কষ্ট। এত সুন্দর ছবি যে নিয়ে এসেছে সেই মানুষটা দাঁড়িয়ে আছে। সুন্দর চেহাজ, একজন যুবক, মেরুন রঙের একটা হাফ শার্ট, সাদা প্যান্ট। মানুষটা হাসছে খুব সুক্ষর করে। নবনী বলল, কি ব্যাপার? যুবক বলল, আমার নাম শাহেদ। ছবিটা কি আপনার পছন্দ হয়েছে? খুব সুন্দর ছবি। ছবি নিয়ে এসেছেন কেন? ছবি যদি আপনার পছন্দ হয় আপনি কিনতে পারেন। আমাকে ছবিও সেলসম্যান বলতে পারেন। নবনী বিস্মিত হয়ে বলল, আপনি কি মানুষের বাড়ি বাড়ি ছবি বিক্রি করেন? অনেকটা তাই। এই ছবি আপনার আঁকা? আমার এক বন্ধুর আঁকা। আমি ছবি আঁকতে পারি না, ভালো ছবি মন্দ ছবিও বুঝি না। দাম কত? আমার বন্ধু 10,000 টাকা চাচ্ছে। কি সর্বনাশ! 10,000 টাকা শুনে কি সর্বনাশ বলা কি ঠিক হচ্ছে? এই টাকা তো আপনাদের কাছে কিছুই না। নবনী হেসে ফেলে বলল, আমার বাবার কাছে সম্ভবত কিছুই না, কিন্তু আমার কাছে অনেক টাকা। এই মুহূর্তে আমার কাছে 200 টাকা আছে। যাই হোক, আপনি ছবি রেখে যান, আমি বাবাকে জিজ্ঞেস করব। কবে খোঁজ নিতে আসব? কাল আসুন। জি আচ্ছা। শ্রাবণী সব শুনেই বলেছে, ওই ভদ্রলোক তোমার কাছে ছবি বিক্রি করতে আসেননি। ছবি বিক্রি করতে এলে বাবার কাছেই আসতেন, তিনি তোমার কাছেই এসেছেন। মিলু বুয়াক বলেছেন, এ বাড়ির বড় মেয়ে নবনীকে ডাক, তিনি তোমার নাম জেনেই এসেছেন। আমার ধারণা, ভদ্রলোক তোমাকে কোথাও দেখেছেন, দেখার পরই তার মাথা খারাপের মতো হয়েছে। সেটাই স্বাভাবিক, তিনি তোমার সঙ্গে পরিচিত হবার জন্য সুন্দর একটা অজুহাত বের করেছেন। 10,000 টাকা খরচ করে নিজেই ছবিটা কিনেছেন। নবনী বলল, তোর রিসেন্টলি পড়া কোন উপন্যাসে কি এর কথা কিছু আছে? নেই। তবে আমার অনুমান সত্যি, বাজি রাখতে চাও, পান দিন বাড়ি 500 বা 200 টাকা বাজি। আমার কাছে 200 টাকা আছে, বেশ 200 টাকা। শ্রাবণী বাজি জিতে পেল। সব বাজিতেই সে জিতে যায়, বাজির জন্য থাকে না। দরজায় টোকা পড়েছে। নবনী বলল, কে? মিলু বলল, বড় আফা, আত্মা আপনেরে ডাকে। নবনী দরজা খুলে বের হয়ে এল। জাহানারা ভেতরের বারান্দায় বেতের চেয়ারে বসে আছেন। তার মুখ ভক্ষণে লাল,
তার মাথার চুল ভেজা, মাথা দপদপ করছিল। কিছুক্ষণ আগেই মাথায় ঢেলেছেন, চুল শুকায়নি। নবনী বলল, ডেকেছ মা? জাহানারা বললেন, তোর কি হয়েছে? নবনী বলল, কিছু হয়নি তো। আমার কাছে লুকাবি না, বল কি হয়েছে? নবনী চুপ করে রইল। জাহানারা বললেন, শ্রাবণী কেন এমন সেজে গুজে প্রয় হাসতে গেল, আর তুই কেন দরজা বন্ধ করে বিছানায় শুয়ে আছিস? নবনী মা রদিকে তাকিয়ে রইল। জাহানারা ক্লান্ত গলায় ডাকলেন, মিলু মিলু। মিলু ছুটে এল। জাহানারা বললেন, আমাকে মাথা ধরার ওষুধ এনে দে। প্রচুর মানা ধরেছে। নবনী বলল, মা তুমি শুয়ে থাক, তোমাকে দেখেই মনে হচ্ছে তোমার খুব শরীর খারাপ। জাহানারা উঠে দাঁড়ালেন। তিনি ঠিকমতো পা ফেলতে পারছেন না। নববী জাহানারার হাত ধরল। জাহানারা বললেন, তোকে আমি কিছু কথা বলবো, তুই আয় আমন সঙ্গে। স্পিডবোটের মেশিন বিকল হয়েছে, স্টার্ট দিলে ভট্ট ভট শব্দ ঠিকই হয়, প্রপেলার ঘুরে না। সুরুজ মিয়া বললেন, এ যে বড়ই যন্ত্রণা হলো। স্পিডবোটের চালক প্রাণপণ চেষ্টা করে যাচ্ছে, তার গা বেয়ে ঘাম পড়ছে, কোন কাজ হচ্ছে না। তারা মাঝ নদীতে থেমে আছে, অল্প বাতাস আছে, নৌকা দুলছে। শ্রাবণী বলল, আমার তো এই অবস্থাটা ভালো লাগছে। ভট ভট্ট শব্দে মাথা ধরে গিয়েছিল। চেয়ারম্যান চাচা, জি আম্মা। আপনি এক কাজ করুন, আমাদের জনকে নামিয়ে দিন। আমরা চায়ের ব্লান্ড খাবার দাবার নিয়ে এখানেই নেমে যাই। আপনারা দেখুন কিছু করতে পারেন কি না, করতে না পারলেও ক্ষতি নেই। সাহেব ভাই, স্পিডবোট চালু না হলে আপনার কোন সমস্যা আছে? কোন সমস্যা নেই। সুরুজ মিয়া বললেন, ফিরতে খুব সমস্যা হবে আম্মা। বেজায় সমস্যা, ফিরতে হবে উজানে। সাহেব বলল, তখন দেখা যাবে। ফেরার সময় আসুক। তারা নেমে পড়ল। শ্রাবণী বলল, আমরা কোন একটা গাছের নিচে বসি? আপনার, চলুন সাহেব ভাই। দায়িত্ব হচ্ছে সুন্দর একটা গাছ খুঁজে বের করা। আপনি ক্যামেরা এনেছেন না? এনেছি। তাহলে চুপচাপ বসে আছেন কেন? আমার দারুণ লাগছে, ছবি তুলুন। ইস, তোমার পায়ের ব্যথা কি সেরে গেছে? সারেনি, এখনো ব্যথা নিয়েই হাঁটছি। আর আপনি এমনই মানুষ যে একবার ভদ্রতা করে বলেননি। শ্রাবণী, কি আপনি চান না আমি আপনার হাত ধরি? আমার হাত ধরে ধরে হাত। না। সাহেব বলল, কষ্ট করার দরকার নেই, আমার হাত ধর। এটা বলতে গিয়ে আপনার গলা কিন্তু কেঁপে গেছে সাহেব ভাই। গলা কাঁপাবে কেন? শ্রাবণী খিলখিল করে হাসছে। সাহেব বলল, দেখি আমার হাত ধর তো। শ্রাবণী বলল, আমাদের স্পিড বোটের চালককে দেখুন, কেউ আবার কিছু মনে করবে না তো? কেমন ড্যাব ড্যাব করে তাকাচ্ছে, তাতে কিছু যায় আসে না। সাহেব বলল, খুশি লাগছে কেন তোমাকে? এত খুশি? জানি না কেন, জ্বর আছে বলেই হয়তো। পায়ে জ্বর থাকলে আমার খুব ফুর্তি লাগে। তুমি অদ্ভুত মেয়ে। শ্রাবণী সাহেবের হাত ধরল। সাহেব বলল, তোমার হাত এত গরম কেন? জ্বর এসেছে, স্বভাব খুবই প্রবল। আপনি কি জানেন যে আমার মধ্যে ভালুক, এই জন্য গরম? সাহেব ভাই, সেটা আবার কি? ভালুকদের শট করে জ্বর আসে, আবার শট করে চলে যায়। আমার এখন জ্বর এসেছে, আবার চলেও যাবে। তারা একটা শিমুল গাছের কাছে এসে দাঁড়ালো। শ্রাবণী বলল, এই গাছটা আমার পছন্দ হয়েছে, আসুন এই গাছে নিচে বসে চা খাওয়া যাক। সাহেব বলল, গাছটা কাটায় ভর্তি। শ্রাবণী বলল, সাহেব ভাই, কাটা ভর্তি গাছে আমার ভালো লাগে, গোলাপ গাছও কাটা ভর্তি। আপনি কি আপাকে বিয়ের ব্যাপারে সব ঠিকঠাক করে ফেলেছেন? কেন বলতো, এমনি জিজ্ঞেস করছি। সাহেব চুপ করে রইল। শ্রাবণী বলল, সব ঠিকঠাক করে ঠিকঠাক করে না ফেললে নিজেকে ভালো করে জিজ্ঞেস করুন, আপায় জয়ে ফর্ম কতখানি ভালোবাসা আলাদা করে রেখেছেন। সাহেব বলল, ওই প্রসঙ্গ থাক। ওই প্রসঙ্গ থাকবে কেন? আপনার কি মনে হয় না ওই প্রসঙ্গটা খুব জরুরি? আজ থাক, অন্য সময় আলাপ করব। আজ হইচই করতে এসেছি, জল হই করি। শ্রাবণী কয়েক মুহূর্ত চুপ করে থেকে বলল, আপাকে ফেলে এসে আপনি যে আমার সঙ্গে হইচই করছেন, আপনার খারাপ লাগছে না? আস্থ শ্রাবণী, তুমি কি শুরু করেছ বল তো? চা দাও, চা খাও। শ্রাবণী বলল, আসুন গান শুনতে শুনতে চা খাই। সাহেব বিম্বিত হয়ে বলল, তুমি গান গাইবে? গান জান তুমি? মোটামুটি জানি, তবে না জানার মতোই। দরজা বন্ধ করে যখন গান গাই তখন মনে হয় ভালোই তো হচ্ছে, খোলা মাঠে গান কেমন লাগবে জানি না। রিস্ক নিতে চাচ্ছি আমি কাঁধের ঝোলায় একটা ক্যাসেট প্লেয়ার নিয়ে এসেছি। আপনার কি ধরনের গান পছন্দ? রবীন্দ্রসঙ্গীত না ধুম ধারাক্কা? আমার কাছে সবই আছে। শ্রাবণী গান দিয়ে দিল। অরুন্ধতী হোমের গলায় অপূর্ব গান, ওকে ধরিলে তো ধরা দেবে না, ওকে দাও ছেড়ে একই খেলা মোরা খেলেছি, শুধু নয়নের জল ফেলেছি। শাহেদ অবাক হয়ে দেখল, শ্রাবণীর চোখ ভিজে উঠেছে। সে অবাক হয়ে শ্রাবণীর দিকে তাকিয়ে রইল। কি অপূর্ব লাগছে এই শ্যামলা মেয়েটিকে। শ্রাবণীর চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। সে অশ্রুজল লুকানোর কোন চেষ্টা করছে না। জাহানারার ঘর অন্ধকার, তিনি দরজা জানালা সব নিজের হাতে বন্ধ করেছেন। নবনী অন্ধকার ঘরে তার মা পাশে বসে আছে। তার কেমন ভয় ভয় লাগছে। তার মনে হচ্ছে মা যেন ঘরের জগতে চলে যাচ্ছেন, কথাবার্তা ছাড়া ছাড়া। মা মধ্যে কি কোন পাগলামি ভর করেছে? কেমন তীক্ষ্ণ গলায় কথা বলছেন, যেন মানা অন্য কেউ। নবনী বলল, এরকম করছো কেন? তোকে একটা কথা বলবো। এমন কি কথা যে বলার জন্য দরজা বন্ধ করতে হবে? মা,
আমি শুনতে চাচ্ছি না। কিছু কথা আছে অন্ধকারে বলতে হয়, আলোতে বলা যায় না। তোকে শুনতে হবে। মা প্লিজ, আমি শুনতে চাচ্ছি না। আমার ভয় লাগছে। জাহানারা তীব্র গলায় বললেন, ভয় আমারও লাগছে। জীবনটা কাটিয়ে দিয়েছি ভয়ে ভয়ে, আর ভালো লাগছে না। আমি মুক্তি চাই। আমি আরাম করে ঘুমতে চাই। কত রাত আমি ঘুমুই না তুই জানিস। মা তুমি শুয়ে থাক, আমি তোমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। আমি তোমাকে ঘুম পাড়িয়ে দিচ্ছি, তুই আমাকে ঘুম পাড়াবি তুই। জাহানারা উঠে বসলেন, হোড় করে বিছানা ভাসিয়ে বমি করলেন। নবনী ভয় পেয়ে ডাকল, মিলু বুয়া, মিলু বুয়া। জাহানারা কঠিন গলায় বললেন, ওকে এখন ডাকিস না। আমার কথা শেষ হোক, তারপর ডাকবি। শোন নবনী, ওই মিলুর বাচ্চা কাচ্চা কেন হয় না আমার কথা শেষ হোক, তারপর ডাকবি। শোন নবনী, ওই মিলুর বাচ্চা কাচ্চা কেন হয় না জানিস? 11 বছর হলো বিয়ে হয়েছে, কোন ছেলেপুলে নেই, হবেও না কোন দিন। কেন তুই শোন। মা প্লিজ, খবরদার, প্লিজ বলবি না। খবরদার বললাম, আমার কথা শেষ করতে দে। মিলুর যখন 17 বছর বয়স তখন ওর পেটে বাচ্চা এসে গেল। তোর অতি ব্যস্ত বাবা নিজে তাকে ডাক্তারের কাছে নিয়ে গেল। বাচ্চা নষ্ট হলো। তোর বাবার বুদ্ধি তো খুব বেশি, কাজেই বুদ্ধি করে লাইগেশনও করিয়ে আনল। এতে খুব সুবিধা, ছেলেপুলে হবার ভয় নেই, যন্ত্রণা নেই। বুঝতে পারছিস কিছু? কালো রাতের কথা শুনবি, কাছে আয়, কানে কানে বলি। মিলু আমার মাথা টিপে দিচ্ছিল। তোর বাবা তাকে আমার ঘর থেকে ডেকে নিয়ে গেল। কোন রকম লজ্জা নেই, কোন সংকোচ নেই। স্বাভাবিক একটা ব্যাপার। এই স্বাভাবিক ব্যাপার রাতের পর রাত, বছরের পর বছর চলছে। আমরা যখন বাইরে কোথাও যাই মিলুকে সঙ্গে নিতে হয়। নবনী, আমার কথা বুঝতে পারছিস রে বোকা মেয়ে? জাহানারা আবারও হোড় করে বমি করলেন। নবনী ফিস ফিস করে বলল, মা তুমি অসুস্থ। জাহানারা বললেন, হ্যাঁ, আমি অসুস্থ। বাকি সবাই সুস্থ। তোর বাবা সুস্থ, তুই সুস্থ, শ্রাবণী সুস্থ। শুধু আমি বাদ পড়ে আছি। শুধু আমি, আমার চিকিৎসা দরকার। আমার খুব ভালো চিকিৎসার দরকার। মা প্লিজ, খবরদার, আমার কাছে আসবি না। যা দরজা খোল। তোর বাবাকে ডেকে আনো। পুলিশ তাকে ডেকে আনো। আনসারদের ডেকে আনো। চেয়ারম্যান সুরুজ মিয়াকে আনো। যে যেখানে আছে সবাইকে ডাক। আমি সবাইকে বলবো, জনে জনে ডেকে বলবো। তারপর ঘুমে আমার চোখ বন্ধ হয়ে আসে, কিন্তু আমি ঘুমুতে পারি না। দরজায় শব্দ হচ্ছে। মিলুক্ষীণ গলায় ডাকলো, আম্মা দরজা খুলেন। কি হয়েছে আম্মা? জাহানারা চাপা গলায় বললেন, মেয়েটা আমারে আম্মা ডাকে, মিষ্টি করে আম্মা ডাকে। দরজা খুলে দে নবনী, আমার মেয়ের জন্য দরজা খুলে দে। নবনী দরজা খুলে বের হয়ে এল। তার সারা শরীর থর থর করে কাঁপছে। নবনীর পেছনে পেছনে জাহানারা বের হয়ে এলেন। উঁচু গলায় বললেন, তোমরা সবাই কোথায়? আমার কথা শুনে যাও। আসো সবাই, আসো, খুবই মজার গল্প, হি হি হি। নবনী একা একা বটগাছের গুড়ির বাঁধানো অংশে বসে আছে। রাত অনেক হয়েছে। আকাশে চাঁদ উঠেছে। চারদিকে সুন্দর জোছনা। নবনীর মনে হচ্ছে সে একটা দুর্গের ভেতর আছে। বৃক্ষের দুর্গ। এই দুর্গ ভেদ করে কেউ তার কাছে আসতে পারবে না। ক্রমাগত ঝিঝি ডাকছে। শীতের বাতাস বইছে। নবনীর ঘুম পাচ্ছে। তার খুব ইচ্ছে করছে এখানে ঘুমিয়ে পড়তে, এত ক্লান্তি লাগছে। কিন্তু তার মন শান্ত। মনে হচ্ছে তার কোন দুঃখবোধ নেই। সে কি নিজেই গাছ হয়ে যাচ্ছে? গাছেদের জীবনে নিশ্চয়ই কোন তীব্র দুঃখবোধ থাকে না। আপা। নবনী তাকালো। শ্রাবণী এসেছে। সে আসবে নবনী জানত। সে শ্রাবণীর জন্যেই অপেক্ষা করছিল। শ্রাবণী এসে বসল বোনের পাশে। নবনী বলল, দেখেছিস কি সুন্দর? শ্রাবণী বলল, হ্যাঁ। নবনী বলল, ইংরেজির ওই অধ্যাপক ভদ্রলোকের মতো আজ সারারাত আমি এখানে বসে জোছনা দেখব। শ্রাবণী বলল, আমিও দেখব। আমি তোমার জন্য চাদর নিয়ে এসেছি আপা। নাও, চাদরটা গায়ে দাও। নবনী কোন আপত্তি করল না, চাদর গায়ে দিল। শ্রাবণী বলল, আপা শোন, আমার দিকে তাকাও। আমার দিকে তাকিয়ে একটা কথা শোন। নবনী তাকালো। শ্রাবণী খুব সহজ স্বরে বলল, এই পৃথিবীতে তোমার চেয়ে বেশি আমি কাউকে পছন্দ করি না। তুমি যে কত ভালো একটা মেয়ে তা শুধু আমি জানি, আর কেউ জানে না। কেউ কোন দিন জানবেও না। আমি কি তোমাকে কষ্ট দিতে পারি আপা? ভুলেও ভেবনা তোমার প্রিয়জনকে আমি কেড়ে নেব। তোমার যে প্রিয় সে আমারও প্রিয়। নবনী ছোট্ট করে নিঃশ্বাস ফেলল। শ্রাবণী বলল, আমি তোমার জন্য অসম্ভব সুন্দর একটা জীবন চাই। এমন সুন্দর জীবন, যা শুধু গল্পে উপন্যাসে পাওয়া যায়। আমি কখনো চাই না তোমার জীবনটা মা র মতো হয়। আমি যা করেছি এই জন্যেই করেছি। তোমার যত ভ্রান্তি ছিল সব দূর করে দিলাম। এমনিতে তুমি কিছু বুঝতে পারছিলে না, কাজেই খুব কঠিনভাবে তোমাকে বুঝিয়ে দিলাম। মা ব্যাপারটা তুই জানতি। কেন জানব না আপা, আমার অনেক বুদ্ধি। নবনী কাঁদতে কাঁদতে বলল, আমি এত বোকা হয়েছি কেন রে শ্রাবণী? আল্লাহ কেন আমাকে এত বোকা করে বানালো? নবনী ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। শ্রাবণী তার বোনকে শক্ত করে হাতে জড়িয়ে ধরে রেখেছে। শ্রাবণীকে এখন একটা বৃক্ষের মতোই লাগছে, যেন সে বোনের চারদিকে কঠিন দেয়াল তুলে দিয়েছে। যেন এই দেয়াল ভেদ করে পৃথিবীর কোন মালিন্য নবনীকে স্পর্শ করতে না পারে।
আকাশ থেকে জোছনা গলে গলে পড়ছে, শীতের বাতাসে যেন সেই জোছনা ভাসতে ভাসতে ছড়িয়ে পড়ছে চারদিকে। শ্রাবণী ফিস ফিস করে বলল, কাঁদে না আপা, কাঁদে না।